৮ মাসে ৬ ভাগের ১ ভাগ অর্থ ব্যয় করতে না পারলেও আসছে অর্থ বছর ৪,০০০ কোটি টাকার উপরে বরাদ্দ চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এর মধ্যে কেবল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে সোয়া ২,০০০ কোটি টাকা দাবি করেছে বেজা। বাড়তি বরাদ্দের চাহিদা রয়েছে বেপজা থেকেও। এছাড়া বিশেষ এলাকার জন্য চাওয়া হয়েছে আরও ১০০ কোটি। বিশেষজ্ঞরা মনে করেন অর্থ সংকটের এই সময়ে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক। ইমদাদ হোসেনের রিপোর্ট। চলতি অর্থবছর সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে দুর্বল অবস্থানের তালিকায় উপরের দিকে প্রধানমন্ত্রী কার্যালয়। এই সংস্থাটির অধীনেই রয়েছে বেজা, বিডা ও বেবজার মতো বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। চলতি ২০২৫-২৬ অর্থবছরে যাদেরকে ১৪টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় ২,৭৮৪ কোটি টাকা, কিন্তু ৮ মাসে ব্যয় করতে পেরেছে মাত্র ৪২০ কোটি, যা মোট বরাদ্দের মাত্র ১৫%। অথচ এমন দুরবস্থার মধ্যেই আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এডিপি থেকে ৪,০৪৮ কোটি টাকা বরাদ্দ চেয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়, যা বছর ব্যবধানে বাড়ছে ৪৫%। এই বিশেষজ্ঞ মনে করেন, বাস্তবায়নে চরম দুর্বলতার পরিচয় দেওয়া প্রতিষ্ঠানগুলোতে বাড়তি বরাদ্দের ক্ষেত্রে ভাবতে হবে সরকারকে। শুধুমাত্র বরাদ্দ বেশি নিলেই যে সেই অর্থ সঠিকভাবে ব্যয়িত হবে তা কিন্তু বলা যায় না, বরং যেটা প্রয়োজন তাতে সক্ষমতার বৃদ্ধি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বরাদ্দ চাওয়া সংস্থাগুলোর মধ্যে সবার উপরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, যারা দাবি করেছে মোট অর্থের ৫৭% বা ২,৩০০ কোটি। এ অর্থের প্রায় ২,৫০০ কোটি ব্যয় করা হবে মিরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ৩ প্রকল্প বাস্তবায়নে। এছাড়া মহেশখালী ও ২,৫০০ অর্থনৈতিক অঞ্চলের জন্য চাওয়া হয়েছে বাকি অর্থ। আর ১,২২০ কোটি টাকার চাহিদা দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। এসব ব্যয়ের বাইরে বিশেষ এলাকার জন্য আলাদাভাবে ১০০ কোটি টাকা থোক বরাদ্দ চাওয়া হয়েছে এডিপি থেকে। যেহেতু এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থা, সেটা ভালোভাবে বিবেচনা করে তারপরে তাদের পরিকল্পনাটা গ্রহণ করা উচিত। আগামী অর্থ বছরের জন্য ভালোভাবে এগুলোকে বিবেচনা করা, কোন প্রকল্পগুলি বাস্তবায়ন করা যাবে, যুক্তিসঙ্গত কিনা, ব্যক্তিখাতের বিনিয়োগের জন্য, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য সেগুলো প্রয়োজন কিনা, এটা বিবেচনা করে পরিকল্পনা করে সেই পরিকল্পনাটা যাতে ভালোভাবে বাস্তবায়িত হয় সেটা নিশ্চিত করতে হবে। এসবের বাইরে জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের বিপরীতে বরাদ্দ চাওয়া হয়েছে আরও ৮২ কোটি টাকা। ইমদাদ হোসেন, ৭১, ঢাকা। জ্বালানি আমদানির বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে নতুন ঋণের অনুসন্ধান করছে সরকার। এরই মধ্যে বিভিন্ন উৎসের সাথে শুরু হয়েছে যোগাযোগ। বিভিন্ন হিসাব বলছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে অতিরিক্ত অন্তত $৫ বিলিয়ন যোগান দিতে হবে বাংলাদেশকে, যা কঠিন হবে চলমান অর্থনৈতিক বাস্তবতায়। বিশেষজ্ঞরা মনে করেন, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে জ্বালানি আমদানির বিকল্প নেই, তবে চলমান রাখতে হবে বিকল্প উৎসের সন্ধান। রাকিব আল জাবেদের রিপোর্ট। মাসখানেক ধরে দেশে আনাগোনা কমেছে জ্বালানি ভর্তি জাহাজের। কেননা ইরান যুদ্ধের পর একদিকে বিপর্যয় ঘটেছে শিডিউলে, অন্যদিকে সরকারও কিনেছে কম, যার প্রভাবে সংকট দেখা দিয়েছে যানবাহন থেকে শুরু করে কৃষিকাজ পর্যন্ত। ধরতে গেলে জ্বালানি তেলের প্রায় পুরোটাই মেটাতে হয় আমদানি করে, আর প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে সেই নির্ভরতা 1/3। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের কয়লাও আনা হয় বাইরে থেকে। সব মিলিয়ে এই খাতে বছরে ব্যয় হয় প্রায় $15 বিলিয়ন মতো। কিন্তু গেল 1 মাসে 5 কার্গো এলএনজি কেনা হয়েছে প্রতি ইউনিট $21 উপরে, যা স্বাভাবিক সময়ের দ্বিগুণেরও বেশি। অন্যদিকে জ্বালানি তেলেও প্রতিদিন ভর্তুকি দিতে হচ্ছে $250 কোটি টাকার মতো। সব মিলিয়ে বড় আর্থিক চাপে সরকার। এখানে একটা ট্রান্সফরমেটিভ অ্যাপ্রোচ দরকার এনার্জি সেক্টরের জন্য। বর্তমান সরকারের এটা করা উচিত। 1 মাসের ভিতরে যদি আমরা খুব দ্রুত পদক্ষেপ না নিই, তাহলে দিস ইজ দ্য লাস্ট ওয়েক আপ কল ফর আস। বাংলাদেশ হয় এই এনার্জি ক্রাইসিস থেকে এবার যদি ট্রানজিশন করে সে নতুন নবায়নযোগ্য, প্রকৃতি বান্ধব নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক যদি বিদ্যুতের চাহিদা সমাধান না করে, বাংলাদেশের যে প্রসপারিটির যে প্রসপেক্টটা, এটা কিন্তু টোটালি হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে আমাদের নিঃসন্দেহে এটা যে অনেক দিন ধরে আমার অর্থনীতির ভিতরে দাম না বাড়িয়ে আমি থাকতে পারবো, সেই রকম পরিস্থিতি আমাদের নাই, কারণ আমাদের আর্থিক সক্ষমতাটাই অতখানি নাই। একটা তো আমাদের বৈদেশিক ভারসাম্যের উপরে চাপের ব্যাপার আছে, সেইটাকে
হয়তো খুবই ক্ষণস্থায়ী সময়ের জন্য আমরা চিন্তা করতে পারি। সম্প্রতি এই সংকট নিয়ে একাধিক হিসাব তুলে ধরেছে বিভিন্ন সংস্থা। এতে বলা হয় বর্তমান অবস্থায় প্রতি মাসে বাড়তি ব্যয় হচ্ছে $65 কোটি পর্যন্ত। আর সম্প্রতি সিটিজেন্স প্ল্যাটফর্মে দেয়া হিসাবে বছর শেষে ব্যয় দাঁড়াতে পারে $480 কোটি, যা জিডিপির 1.1%। এছাড়া জ্বালানির বাড়তি দামের কারণে বিপুল পরিমাণে বাড়তে পারে বিদ্যুৎ খাতের ভর্তুকিও। প্রশ্ন হলো আর্থিক সংকটের এই সময়ে বাড়তি অর্থ আসবে কোথা থেকে? কতখানি আসলে সরকারের ক্ষমতা আছে এবং সেইটার কারণে কিন্তু আমার অন্যান্য জায়গায় অর্থ বরাদ্দ দেওয়া, আমার যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন আছে সেইটাকে কিন্তু আমার ক্ষতিগ্রস্ত করতে হবেই মনে হচ্ছে। কারণ হলো যে এর বাইরে সরকারের ঋণ নেওয়া যে অপশনগুলো আছে তাতে নতুন করে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া, যেটাকে আমরা টাকা ছাপানো বলি, ওই ধরনের জায়গায় যাওয়াটা ঠিক হবে না। জ্বালানি তেলের মূল্য আপনার কোনো অবস্থাতে 3 ডিজিটের নিচে নামবে না। তার মানে হলো আমাদের আর্থিক এই যে প্রিপারেশনটা, আমাদের রিজার্ভের উপরে আপাতত তো আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আমরা রিজার্ভের একটা সহায়তা তো নেওয়ার কোনো বিকল্প নাই, কিন্তু এটা লং টার্ম নেওয়া যাবে না। ব্যয়ের চাপ সামাল দিতে বিকল্প উৎস থেকে আমদানির আলোচনাও আছে জোরালোভাবে, তবে সেটিও সহজ হবে না চলমান বাস্তবতায়। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার কোনো আপোষ করছে না, এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এলাকায় সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, প্রয়োজন মেটাতে বেশি দামে জ্বালানি আমদানি করায় সরকারি তহবিলে চাপ বাড়ছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও সাধারণ মানুষের কথা মাথায় রেখে দেশে এখনও তার সমন্বয় হয়নি। তিনি আরও বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেলের বাজার অস্থির হতে পারে। এটা আমদানি নির্ভর বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি মোকাবেলায় কৌশলগত ব্যবস্থাপনা ও রেশনিং চালু রাখার প্রস্তুতি নিয়েছে সরকার। ইয়াং ওয়ান চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত একটি স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা জ্বালানি নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। জ্বালানি নিরাপত্তা কম্প্রোমাইজ করার অর্থ হলে মিল, ফ্যাক্টরি, মানুষের দৈনন্দিন জীবনে একেবারে উৎপাদন থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যাবে, এমনকি কৃষিও সাফার করবে। সুতরাং আমাদের এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিত করতে পেরেছি। দর্শক, এবার জ্বালানি পরিস্থিতির খবরাখবর আমরা জানবো। আমাদের সাথে রাজধানীর আসাদ গেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। মিসবাহ হাসান, জ্বালানি পরিস্থিতির খবরাখবর জানাবেন। লিনিয়া, জ্বালানির পরিস্থিতির খবর এই মুহূর্তে আমি আছি আসাদ গেটে। এখানে রাস্তার দুই পাশে 2টি পাম্প, একটিতে চলমান প্রক্রিয়া চলছে, সেটি দীর্ঘ লাইন, সেটির লাইন গিয়ে ঠেকেছে বিজয় সরণি পর্যন্ত। অন্যদিকে আমি যে পাম্পের সামনে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বন্ধ রয়েছে। তারপরেও আমরা যে চালকের এখানেও দীর্ঘ লাইন দেখেছি। আমরা চালকদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে অনেকেই ফজরের পর থেকে এখানে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে মূলত 2টা পাম্পের যে বাস্তবতা সেটি হলো, একটি পাম্পের ট্যাঙ্ক স্বল্প পরিমাণ ট্যাঙ্ক থাকার কারণে কিন্তু এখানে পরিমাণও কম থাকে, যার কারণে এটি বিকেল নাগাদ হয়তো তেল দেওয়া শুরু করবেন, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি। সবকিছু এই পরিস্থিতি কিন্তু শুধু আজকে না, দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু সাধারণ মানুষের এই ভোগান্তি কিন্তু চলছে। আসলে সরকারের পক্ষ থেকে নানামুখী কার্যক্রম আমরা দেখেছি, নানা রকম উদ্যোগ দেখেছি, রেশনিং প্রক্রিয়া দেখেছি, একসাথে বিকল্প উৎস থেকে জ্বালানি খোঁজার তৎপরতাও আমরা দেখছি। এছাড়াও আমরা দেখেছি যে জ্বালানি বিকল্প উৎস ছাড়াও যে বাংলাদেশে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে জ্বালানি কিন্তু পর্যাপ্ত রয়েছে, যার পরেও কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা কিন্তু এখনো দেখে যাচ্ছি। যেটি সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে অবৈধ মজুদের সংখ্যা এবং সাধারণ মানুষের যে প্যানিক সৃষ্টিটা হয়েছে, এর কারণেই কিন্তু এই দীর্ঘ সিরিয়াল, দীর্ঘ ভোগান্তি সেটি কিন্তু বাড়ছে। আমরা চালকদের সাথে কথা বলছিলাম, আমরা দেখেছি এখানে যে বাস্তবতা, অনেকেই কিন্তু দীর্ঘ সময় পরে আসলেও কিন্তু আমরা বেশিরভাগই দেখেছি যে তাদের পর্যাপ্ত জ্বালানি থাকার পরেও আমরা দেখেছি অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কিন্তু নিচ্ছে, যার কারণে যে অবৈধ মজুদের যে পরিমাণটা সেটি কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। সবকিছু মিলে সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে বিকল্প উৎসটা খোঁজা হচ্ছে, একই সাথে যে মানুষের যে সচেতনতার জায়গাটা, এই সচেতনতার জায়গাটা যদি চলমান থাকে এবং সচেতন মানুষ যদি সচেতনভাবে যে জ্বালানির যে
স্বাভাবিক নিয়মে যে জ্বালানি আগে থেকে নেওয়া হতো সেই পরিমাণটা যদি তাহলে অনেক ক্ষেত্রে ভোগান্তি কমবে, আমরা এই করতে পেরেছি। এছাড়া পাম্প মালিকদের সাথে কথা বলছিলাম, তাদের বিরুদ্ধেও কিন্তু অবৈধ মজুদের যে অভিযোগটা রয়েছে সেটি কিন্তু তারা বলছিলেন যে মানে তেলের চাহিদা কিন্তু স্বাভাবিক সময়ের চেয়ে অনেক ক্ষেত্রে 2 থেকে 3 গুণ, অনেক ক্ষেত্রে। মিসবাহ হাসান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, জ্বালানি পরিস্থিতির খবরাখবর আসাদগেট থেকে আমাদের সহকর্মী মিসবাহ হাসান যুক্ত হয়ে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। এবার আমরা যেতে চাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন, তিনি যুক্ত হচ্ছেন সরাসরি। মোহাম্মদ হোসাইন, একটু জানাবেন যে বৈঠক বসেছে কিনা এবং কোন কোন বিষয়গুলো আসলে এই বৈঠকে প্রাধান্য পাবে, কি তথ্য আছে? লিনি, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার পর এবারেই কিন্তু প্রথমবারের মতো তিনি দেশের শীর্ষস্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে তিনি প্রথম বৈঠকে বসেছেন এবং এই বৈঠকে মূলত দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের যে বিদ্যমান চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলোই মূলত সেই সব বিষয়ে আলোচনার লক্ষ্যেই মূলত এই বৈঠকটি মূলত 11:30টার দিকে শুরু হয়। 10:40 দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ের যে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আসেন। এরপরে কিন্তু ধারাবাহিকভাবে শীর্ষস্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তারা একে একে আসতে থাকেন এবং এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত আছেন। আপনি জানেন যে দেশে একটি জ্বালানি সংকট চলছে, জ্বালানি নিয়ে একটি অস্থিরতা রয়েছে, সেই বিষয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হবে এবং দেশের যে বিনিয়োগ পরিবেশ, এক ধরনের অর্থনীতিতে যে অস্থিরতা রয়েছে সেসব বিষয় কিভাবে মোকাবেলা করা যায় সেসব বিষয়ে কিন্তু আলোচনায় প্রাধান্য পাবে এবং ব্যবসায়ী নেতারা কিন্তু দেশের বিনিয়োগ পরিবেশ এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যে সমস্যা সম্ভাবনা রয়েছে এবং তাদের যে প্রত্যাশা রয়েছে সেই সব বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এখনো পর্যন্ত আসলে বৈঠক চলছে, বৈঠক 11:30 থেকে শুরু হয়েছে, সেই বৈঠক এখনো চলছে। তবে আরেকটা বিষয়, এই বৈঠকের মাধ্যমে কিন্তু বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের একটি পরিষদের যাত্রা শুরু হবে, যেটি সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী এর পাশাপাশি বস্ত্র, ঔষধ এবং অন্যান্য যে খাতগুলো রয়েছে ভোগ্যপণ্য সহ বেশ 9টি খাতের সদস্যদের নিয়ে এই পরিষদ যাত্রা শুরু করবে এবং এই পরিষদের আজকে যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী যেটি সভাপতিত্ব করবেন মূলত নীতি নির্ধারকদের সঙ্গে ব্যবসায়ী নেতাদের কিংবা ব্যবসায়ীদের সাথে কিভাবে একটি সেতুবন্ধন তৈরি করা যায়, সমস্যা এবং সম্ভাবনাগুলোকে কিভাবে সামনে আনা যায় এবং দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যায় সেই সব বিষয়গুলো কিন্তু এই যে বেসরকারি খাত উন্নয়ন। মোহাম্মদ হোসাইন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম, আমাদের সঙ্গে মোহাম্মদ হোসাইন যুক্ত ছিলেন সহকর্মী। ইরান যুদ্ধের ব্যয় সামলাতে 2027 অর্থ বছরের জন্য $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা সর্বোচ্চ। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দৈনিক ব্যয় পৌঁছেছে $2 বিলিয়ন। বিপুল পরিমাণ গোলা বারুদ ও অস্ত্রের ঘাটতি পূরণ এবং সামরিক অভিযান অব্যাহত রাখতেই এই বর্ধিত বরাদ্দের দাবি জানিয়েছেন ট্রাম্প। প্রস্তাবিত বাজেটের মধ্যে $1.1 ট্রিলিয়ন সাধারণ প্রক্রিয়ায় এবং বাকি $350 বিলিয়ন বিশেষ দলীয় প্রক্রিয়ায় পাশের পরিকল্পনা করছে ট্রাম্প। এদিকে প্রতিরক্ষা বাজেট বাড়াতে গিয়ে অভ্যন্তরীণ খাতে প্রায় $73 বিলিয়ন কাটছাঁটের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। এর ফলে ক্ষতির মুখে পড়বে পরিবেশ রক্ষা, আবাসন সহায়তা এবং শিল্প খাতের মতো জনকল্যাণমূলক কর্মসূচি। জ্বালানি সংকট এবং ইরান যুদ্ধের অনিশ্চয়তার মাঝেও গেল মাসে অপ্রত্যাশিতভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান। এই সময় 1,78,000 নতুন চাকরি সৃষ্টি হয়েছে বলে জানায় দেশটির শ্রম বিভাগ।
এর ফলে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার নেমে এসেছে 4.3%। বিশ্লেষকরা বলেছেন স্বাস্থ্য সেবা খাতে ধর্মঘট শেষ হওয়ার কারণে এই অগ্রগতি সম্ভব হয়েছে, যে কারণে ফেব্রুয়ারিতে ব্যাপক লোকসান হয়েছিল। নতুন কর্মসংস্থান বাড়ায় চাকরির বাজারে স্থিতিশীলতায় আস্থা বাড়াবে বলে মনে করা হচ্ছে, যা গেল 1 বছরে মন্থর হয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে সুদের হার কমানো থেকে বিরত থাকার যুক্তি আরও জোরালো হবে। এরই মাঝে ফেডারেল রিজার্ভকে ঋণের খরচ জোরালোভাবে কমানোর জন্য চাপ দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।